সুপ্রিয় শিক্ষার্থীরা, সাকসেস কোচিং সেন্টারের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার অধ্যায় হচ্ছে তরঙ্গ ও শব্দ। যেহেতু আমরা বিগত দিনে তরঙ্গ ও শব্দ বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছি, আজকের বাকি টপিকসের মধ্যে অনেক অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটার নাম হচ্ছে বিট। সেই বিট নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের আজকের কোর্স আউটলাইন। সেখানের মধ্যে আছে বিট কি, বিট উৎপাদনের শর্তগুলো কি কি, বিটের ব্যবহারিক প্রয়োগ কি, বিটের গাণিতিক রাশিমালা। এখানের মধ্যে থেকে বিগত বছর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে যে জিনিসগুলো দেখা যায়, সেখান থেকে বিটের গাণিতিক রাশিমালাটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবহারিক প্রয়োগ থেকে বিভিন্ন সূত্র লাগা থেকে অজানা কম্পাঙ্ক নির্ণয়। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখি বিট কি। যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে তরঙ্গ ও শব্দ নিয়ে, তাহলে তরঙ্গ ও শব্দ নিয়ে চ্যাপ্টারটার মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের তরঙ্গ নিয়ে আলোচনা, তাহলে সেখানের মধ্যে স্বাভাবিকভাবে চলে আসে কম্পাঙ্ক। তো ব্যতিচার যে ঘটনাটা আমরা বলেছিলাম, ব্যতিচার ঘটনার মধ্যে একাধিক তরঙ্গ নিয়ে কথা ছিল, আর এখানের মধ্যে যে বিট নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিটের মধ্যে একাধিক তরঙ্গ নিয়ে আলোচনা। তাহলে একাধিক তরঙ্গ নিয়ে আলোচনা, তাহলে দেখি বিট জিনিসটা কি। বিট হচ্ছে একটা ঘটনা। বিট হচ্ছে একটা সোজা ভাষায় ঘটনা। ঘটনাটা কিসের ঘটনা? শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ঘটনা। শব্দের একাধিক শব্দ, অবশ্যই সেটা হইতে হবে সমান কম্পাঙ্ক, না হলো খুব কাছাকাছি কম্পাঙ্কের হতে হবে। কারণ তার মানে হচ্ছে কম্পাঙ্কের ডিফারেন্সটা খুব কম। আমরা পরবর্তীতে আলোচনা করবো কেন কম হতে হবে। পর্যায়ক্রমিক যখন একই সময়ে সৃষ্ট একই তীব্রতা, প্রায় সমান তীব্রতা অথবা সমান কম্পাঙ্ক, প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একাধিক তরঙ্গ যখন পরস্পরের উপর পরিপাতিত হবে, তখন শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হবে, সেটাকে বলা হবে বিট। ক্লিয়ার? এখানের মধ্যে আমরা স্বাভাবিকভাবে তাহলে বিট জিনিসটা কি? এই যে এই ধরনের তরঙ্গ, শব্দ তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এই ধরনের শব্দ তরঙ্গগুলো একটানা শব্দ হয়, একটানা শব্দ হয়। যেমন ধরেন কোন একটা শব্দের মধ্যে টি আওয়াজ হচ্ছে, সেই টি আওয়াজটা অনবরতভাবে চলবে, এইভাবে চলবে। কিন্তু বিট, বিট শব্দটা টিট 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 থেমে থেমে যে শব্দগুলা, সেটা কিন্তু দেখতে এরকম হবে না, সেটা দেখতে হবে এরকম। সো বিট জিনিসটা টি যে পর্যায়ক্রমিক কন্টিনিউয়াস যে সিগন্যাল, সেটা না, এটা হচ্ছে থেমে থেমে একটা বিপি, বিপ টিট টিট এভাবে। তো এখানের মধ্যে দেখা যাচ্ছে দুইটা, যেহেতু দুইটা তরঙ্গ, দুইটা কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি হওয়া যাবে না, কম্পাঙ্ক কাছাকাছি হইতে হবে। দুইটা আলাদা আলাদা কম্পাঙ্ক পরস্পরের উপর দেখা যাচ্ছে কোথাও একই দশায় মিলিত হচ্ছে, যেখানে একই দশায় মিলিত হচ্ছে সেখানে আমাদের তীব্রতা বেশি, আবার কোথাও দেখা যাচ্ছে বিপরীত দশায় মিলিত হচ্ছে, সেখানে তীব্রতা একেবারেই কম। এই তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ঘটনাটাকে বলা হচ্ছে বিট। তাহলে বিট উৎপাদনের শর্তগুলো কি কি? বিট উৎপাদনের শর্তগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে এক নম্বর শর্ত কি? বিট উৎপাদনের এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই কম্পাঙ্কগুলো প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট হতে হবে। দ্যাট মিন্স তাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য খুব কম পরিমাণ হতে হবে। দুই নম্বর হচ্ছে তারা একই সময়ে উৎপন্ন হতে হবে। এই যে যেমন এখান থেকে একই সময়ে উৎপন্ন হয়েছে, একটু উৎস থেকে বিভিন্ন উৎস থেকে হতে পারে, একই উৎস থেকে একই সময়ে উৎপন্ন হয়েছে, ঠিক সেভাবে একই সময়ে উৎপন্ন হতে হবে। তাহলে এই বিটের এই লব্ধি তরঙ্গটা আমরা পাবো। যদিও আমাদের বইয়ের মধ্যে আমাদেরকে এভাবে একই চিত্রের মধ্যে একসাথে লব্ধি তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গের বিভিন্ন ধরনের চিত্র আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আমরা আশা করি আমরা বুঝার সুবিধার্থে, শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে আমরা এই তরঙ্গটাকে আলাদা করে নিয়েছি। আমরা এখানের মধ্যে যে তরঙ্গগুলি আলোচনা করছি, এই তরঙ্গগুলি পরস্পর পরিপাতিত হওয়ার সময়ের ঘটনা আর পরিপাতিত হওয়ার পরের লব্ধি প্রাবল্য যেটা পেলাম, যে লব্ধি তীব্রতা পেলাম, সেই লব্ধি তীব্রতার ঘটনা হচ্ছে এটি। তার মানে এটি হচ্ছে বিট। এই বিট নিয়ে আমরা যখন আলোচনা করবো, তখন স্বাভাবিকভাবে দুটা তরঙ্গের পরিপাতনের উপর যখন হবে, তখন একটি তরঙ্গ আমরা ধরে নিলাম y1 a sin cos ft, কারণ আমরা জানি যে কোনো তরঙ্গের সমীকরণ সাধারণ সমীকরণের মধ্যে একটি বিস্তার থাকবে, যেটাকে আমরা এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন থিটা প্রশ্ন লিখেছি। হয়তো সেটা থাকতে পারে একটা সাইন হতে পারে, সেটা একটা cos হতে পারে, যেমন একটা
অ্যাঙ্গেল থাকতে পারে, যে যেটা একটা তরঙ্গের একটা সাইন তরঙ্গ হতে পারে, সেটা একটা কস তরঙ্গ হতে পারে, তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে 12π/ft। দ্যাট মিন্স আমরা এটাকে সাধারণ তরঙ্গের সমীকরণকে ওমেগা টি বলতে পারি, আবার সাধারণ তরঙ্গের সমীকরণকে আমরা সাইন থিটা বলতে পারি। তারপর আমরা কি লিখলাম, থিটা মান হচ্ছে ওমেগা টি মান হচ্ছে 12π/ft। এই কথা। এই সাধারণ সমীকরণটাই আমরা দেখতে পাচ্ছি sin ওমেগা। তাহলে এখানের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি থাকবে, প্রত্যেকটা একটা তরঙ্গের মধ্যে তার অ্যাঙ্গেলের মধ্যে ফ্রিকোয়েন্সিটা থাকবে। রেগুলার যে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে। তো একটা তরঙ্গের সমীকরণের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি হলো f1, আর একটা তরঙ্গের সমীকরণের ফ্রিকোয়েন্সি হলো f2। তাহলে এই তরঙ্গটা y1 আর y2 তরঙ্গটার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য হলো একমাত্র ফ্রিকোয়েন্সি পার্থক্য, f1 f2 এর পার্থক্য। বুঝে গেল? তাহলে দুটো তরঙ্গের মধ্যে যখন দুটি ফ্রিকোয়েন্সির দুটি কম্পাঙ্কের যখন পার্থক্য থাকবে, সামান্য পার্থক্য, তখনই একটা কিন্তু বিট সৃষ্টি হবে। আবারও বলছি, বিট সৃষ্টির প্রধান শর্তই হচ্ছে এটি যে কম্পাঙ্কদের মধ্যে সামান্যতম পার্থক্য থাকতে হবে। লব্ধি তরঙ্গের মধ্যে একটা তো y1 y2, এখান থেকে এই সমীকরণটা লিখলাম। তারপরে আমরা জানি sin c sin d সমান twice sin c d/2 cos c d/2। তো আমি এটাকে c ধরলাম, এটাকে ধরলাম c, এটাকে ধরলাম d, এটা ধরলাম c, এটা ধরলাম d। তাহলে এটা c sin c sin d এর সূত্র হলো। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে সেই 2টা, এটা হচ্ছে সূত্রের 2। আর উভয়ের বিস্তারটা আমরা ধরে নিয়েছিলাম দুটো তরঙ্গের বিস্তারই সমান। আমরা ধরে নিয়েছিলাম দুটো তরঙ্গের বিস্তার যদি সমান, তাহলে দুটো তরঙ্গের বিস্তার a, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে আমরা a, এখানের মধ্যে a পেলাম। তারপরে sin c d/2, এই যে যেহেতু f1 এবং f2 এর মধ্যে পার্থক্য, সেজন্য আমরা c d/2 twice π t লিখে দিয়েছি। তারপর twice π c d/2 বুঝে গেল? তারপর এটাকে সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে এসে বললাম যে তরঙ্গটা পেলাম, এই তরঙ্গটার বিস্তার পেলাম, বললাম বিস্তার a সমান twice a cos twice π f1 f2 t। দ্যাট মিন্স এই জিনিসটাকে আমরা পুরোটাকে বিস্তার করে নিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করুন তো, এখানের মধ্যে আমরা একটা বিস্তার পেলাম না, এটা যদি আমরা a ধরে নিই, তাহলে একটা সমীকরণ একটা দেখতে একটা তরঙ্গ সমীকরণ মতো হয়ে গেল। হ্যাঁ, তারপরে এটা sin twice π, আর এটা হচ্ছে কম্পাঙ্ক। যে তরঙ্গটা পেলাম সেই তরঙ্গটার কম্পাঙ্ক হচ্ছে এই। খুব সিম্পল। এবারে আমরা আলোচনা করব বিটের তীব্রতার সর্বোচ্চ হওয়ার শর্তগুলো কি কি, বিটের তীব্রতার সর্বনিম্ন হওয়ার শর্ত কি কি। আমি আবারও বলতে চাই, বিট মানে হচ্ছে একটা সেট। কিসের সেট? বিট হচ্ছে একটা তীব্র শব্দ, একটা নিস্পন্দ। যেমন টিট নিঃশব্দ, টিট দুইটা এখানের মধ্যে দুইটা তীব্রতা, টিট একবার, আবার টিট এখানে আরেকবার। তাহলে এই যে দুটি তীব্র শব্দের মধ্যবর্তী যে একটা নিস্তব্ধ আছে, এখানে যে একটা রস্য শব্দ আছে, এটাও কিন্তু কাউন্ট করতে হবে আমার। তাহলে আমাদের কোনো একটা শব্দ যদি এরকম হয় যে ডিপ ডিপ ডিপ, যেটা আমাদের হার্টবিটের শব্দ, তাহলে এই যে ডিপ ডিপ ডিপ, তাহলে এই যে একটা তীব্র শব্দ আর একটা নিঃশব্দ, একটা তীব্র শব্দ আর একটা নিঃশব্দ, একটা তীব্র শব্দ আর একটা নিঃশব্দ। তাহলে একটা বিট মানে হচ্ছে একটা সেট, একটা তীব্র শব্দ, একটা নিঃশব্দ। দ্যাট মিন্স ডিপ ডিপ। তাহলে একটা নিঃশব্দ, একটা শব্দ, একটা নিঃশব্দ, একটা শব্দ, এটা মিলে একটা সেট। তাহলে এখানে আমরা প্রথমে বিটের তীব্রতা সর্বোচ্চ হওয়ার শর্ত কি কি। তাহলে আমরা কিন্তু জানি আমাদের যে তীব্রতার যে ছিল, তীব্রতার যে আমাদের তীব্রতাটা যে ইকুয়েশন ছিল, সেখানের মধ্যে cos ছিল। বিটের তীব্রতার যে সমীকরণ ছিল, সেখানের মধ্যে cos ছিল, সেটা ছিল এইটা। তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি cos twice π এই ভ্যালুটার মান যদি যখনই প্লাস মাইনাস 1 হবে, তখনই এটা পিকে থাকবে, বিট সর্বোচ্চ আকারে হবে। আর যখন এই cos twice π এইটার মান যখনই 0 হবে, তখন এটার বিস্তারটা সর্বনিম্ন হবে। আমরা জানি বিস্তারের সাথে তীব্রতার একটা সম্পর্ক আছে, আমরা বিগত ক্লাসগুলোতে পড়ে এসেছি যে তীব্রতার সাথে এটার লগারিদমিক একটা সম্পর্ক আছে। স্বাভাবিকভাবে বিস্তার কিন্তু বেশি হলে তীব্রতা বেশি হবে,
বিস্তার কিন্তু কম হলে তীব্রতা কম হবে, কিন্তু এটা সমানুপাতিক না হলেও কিন্তু বিস্তারটা তীব্রতার উপর অনেকাংশে নির্ভর করে। তাহলে এখন আমরা দেখি বিস্তারটা কখন কখন সর্বোচ্চ হবে। কসের মান, কসের থিটার মান, এটা পুরোটাই থিটা, cos পাই থেকে নিয়ে টি পর্যন্ত পুরোটাই থিটা যদি আমি চিন্তা করি, তাহলে আমরা cos থিটা ইকুয়াল যদি আমি চিন্তা করি প্লাস মাইনাস 1, তাহলে থিটার মান কত হলে cos ইনভার্স প্লাস মাইনাস 1 অথবা প্লাস 1 অথবা মাইনাস 1 দিলেই আমরা কিছু ভ্যালু পাবো। আমরা ক্যালকুলেটরে যখন cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 দিয়ে আমরা যখন cos ইনভার্স 1 দিব, cos ইনভার্স 1 cos ইনভার্স মাইনাস 1 দিব, তখন আমরা কিছু ভ্যালু পাবো। সেই ভ্যালুগুলো কত ডিগ্রি, 0 ডিগ্রি, পাই ডিগ্রি, 2 পাই, এভাবে ডট ডট m পাই বিভিন্ন রকম হতে পারে। m এর মান বিভিন্ন রকম হতে পারে। m এর মান 0 1 2 ডট ডট, যেমন স্বাভাবিক সংখ্যা m এর মান স্বাভাবিক সংখ্যা হতে পারে। সেখান থেকে আমি ক্যালকুলেট করলাম t এর মানটা, যখন 2 পাই কে এই পাশে পাঠিয়ে দেব, 2 পাই এর মধ্যে 2 2 কাটা যাবে, পাই পাই কাটা যাবে, তাহলে থাকবে শুধু f1 f2, যেহেতু আর গুণ হয়েছে। আমি একটা দেখাই দিচ্ছি ব্যাপারটা কিরকম। ব্যাপারটা হচ্ছে 2 পাই f1 f2 ডিভাইড বাই 2 ইনটু t ইকুয়াল পাই। এই একটা ভ্যালু, এগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু। আমি একটা ভ্যালু দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা ভ্যালু কিন্তু এরকম করে আসছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে 2 2 কাটা যাবে, পাইটা যখন এই পাশে চলে আসবে তখন পাই পাই কাটা যাবে, তাহলে থাকবে কি f1 f2 into t equal 1। তাহলে t equal আমরা পেয়ে যাচ্ছি f1 f2। তো দ্রুতভাবে আমি যখন টয়েস পাইটা ক্যালকুলেশন করব, তখন এখানে আসবে 2, সাইজ পাইটা যখন ক্যালকুলেশন করব এখানে আসবে 3। এই সিম্পল। তাইলে এই যে পরপর দিক দিকে যে আমার হার্টবিট, আমার হার্টেরটাও কিন্তু এক ধরনের বিট। এই যে হার্ট ধুপ ধুপ, এই যে হার্টের ধুপ ধুপ যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা যখন ক্যালকুলেশন করব, যে ধুপ ধুপ, এই যে একটা পিকের পর আরেকটা পিক, এর মধ্যে কিন্তু একটা নিস্তব্ধ আছে। এই সেটটা একটা পিকের পর থেকে আরেকটা পিকে যদি যে সময়টা লাগে সেটা কত, একটা পিক থেকে আরেকটা পিক, আমি আবারও বলতেছি যে ধুপ ধুপ যে জিনিসটা, এখানে একটা পিক নিস্তব্ধ, আরেকটা পিক, এইভাবে যখন একটা পিক থেকে আরেকটা পিকে যেতে যে সময়টা লাগে সেটা ক্যালকুলেশন করলাম আমরা। পরপর দুটি তীব্র শব্দের মধ্যবর্তী সময়ের দূরত্ব, মধ্যবর্তী সময়ের পার্থক্য হচ্ছে এটা ডিভাইড বাই এটা। যেহেতু আমি এটা ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন করলে সবগুলো সেম আসবে, আমি আপাতত একটা করে দেখালাম। এটা থেকে এটা বিয়োগ দিলে আমরা এই জিনিসটা পাই। এটা কিন্তু মনে রাখতে হবে, এই ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে পরপর দুইটা তীব্র শব্দের মধ্যে পার্থক্য কত, এই সময়টা। তো দ্রুতভাবে বিট সর্বনিম্ন হওয়ার শর্তগুলো কি কি? বিট সর্বনিম্ন হবে তখন যখন এর বিস্তারটা হবে কম। তাহলে বিস্তারটা কখন হবে? যেহেতু আমরা এটা বিস্তারের সময়, যেহেতু এটাকে আমরা এই সমীকরণটাকে আমরা বিস্তার ধরে নিয়েছিলাম, তাহলে এই সমীকরণটা যখন 0 হবে তখনই এটা কি হবে, বিটটা কম পাওয়া যাবে, এটা তীব্রতাটা কম হবে। তাহলে তীব্রতা যখন কম হবে, তাহলে আমরা এখান থেকে দেখে নিই। তাহলে ঠিক আগের মতোই cos ইনভার্স 0 দিলে আমি কিন্তু অনেকগুলো ভ্যালু পাবো। সেই ভ্যালুগুলো হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি, cos এর মান 90 ডিগ্রি দিতে 0, cos π/2 মান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিতে 0। তারপরে এটা হচ্ছে 180 ডিগ্রি, আচ্ছা দেখো cos ইনভার্স 0 ডিগ্রির মান কিন্তু 1। cos ইনভার্স 0 আমরা এটা যখন ক্যালকুলেটর পুট করব এবারটা cos ইনভার্স 0 1, তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি cos এর মান 90 ডিগ্রিতে 0 হয়। তাহলে cos এর মান 90 ডিগ্রিতে 0 হয় মানে π/2। তাহলে cos এর মান, এই cos এর মানটা, এই অ্যাঙ্গেলটা কখন 0 হয়, এই অ্যাঙ্গেলটা কখন 0 হয়, যখন cos এর মান থিটার মান 90 ডিগ্রি হয়, যখন cos এর মান 270 ডিগ্রি হয়, তখনই শুধুমাত্র, এছাড়াও আরো কিছু ডিগ্রি আছে, তখনই এই cos এর মানটা 0 হয়ে যাবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিলাম এটা একটা স্বাভাবিক সংখ্যা। তো এখান থেকে ক্যালকুলেশন করে ঠিক এটার মতো ক্যালকুলেশন করলে আমি এই ভ্যালুগুলো পাবো। ওকে, সিম্পলিসিটির জন্য আমি আপনাদের দেখাচ্ছি না,
এই এই ক্যালকুলেশনটা বুঝে থাকলে এই ক্যালকুলেশনটাও পারা যাবে। তাহলে পরপর দুইটা রস্য শব্দের মধ্যবর্তী সময়ের পার্থক্য হচ্ছে এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ দিলে সেটাও সেটাই। তাহলে একটা জিনিস কি বোঝা যাচ্ছে এখানের মধ্যে একটা তীব্র শব্দ থেকে আরেকটা তীব্র শব্দের দূরত্ব যেই, একটা নিস্তব্ধ শব্দ থেকে আরেকটা নিস্তব্ধ শব্দের দূরত্ব, একটা রস্য শব্দ থেকে আরেকটা রস্য শব্দের দূরত্ব একই। বহুটা আলোচনা থেকে আমরা বলতে পারি এই 1 সেকেন্ডে উৎপন্ন হয় বিট কয়টি? একটি। কারণ একটা তীব্র শব্দ থেকে আরেকটা তীব্র শব্দ যেতে মাঝখানে একটা কিন্তু কি শব্দ আছে, একটা নিস্তব্ধ একটা রস্য শব্দ আছে, সেই রস্য শব্দ সহ কারণ নিলে ধূপ ধূপ। এই যে একটা তীব্র থেকে আরেকটা তীব্রের মধ্যে যেতে যে সময়ের পার্থক্য, সেই সময়ের পার্থক্যতে বিট উৎপন্ন হয় একটি। 1 সেকেন্ডে কয়টি বিট উৎপন্ন হয়? তাহলে f1 f2। তাহলে আমাদেরকে যখনই পরীক্ষার হলে যখন প্রশ্নের মধ্যে বলা থাকবে সেকেন্ডে এতটি বিট উৎপন্ন করে, সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে, সেকেন্ডে 10টি বিট উৎপন্ন করে, এই ধরনের শব্দ থাকবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে উৎস দুটির মধ্যে কম্পাঙ্কের পার্থক্য f1 f2। সোজা কথা। তাহলে আমি বলতে পারি বিট সংখ্যা সমান উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য। তাহলে আমি সরাসরিভাবে বলতে পারি বিট সংখ্যা মানেই হচ্ছে যে দুটো উৎস। এখন উৎসগুলো কি কি হতে পারে? উৎসগুলো বিভিন্ন কিছু হতে পারে। আমাদের যেহেতু ফিজিক্স আমাদেরকে স্বাভাবিকভাবে সুরসলাকা নিয়ে বেশিরভাগ অঙ্ক আসবে। সুরসলাকা নিয়ে সুরসলাগুলো টিউনিং ফর্ম আমরা অনেকেই দেখেছি টিউনিং ফর্মগুলো দেখতে এরকম হয়। টিউনিং ফর্মগুলো দুটো বাহু থাকে। টিউনিং ফর্ম দুটাকে যদি আমি একই সময়ে যদি তাদের মধ্যে পারি দিয়ে তাদের মধ্যে কম্পাঙ্ক উৎপন্ন করতে পারি, তাদের মধ্যে যদি কম্পাঙ্কের পার্থক্য থাকে ঠিক তখনই মাত্র শুধুমাত্র বিট উৎপন্ন হতে পারে, আদারওয়াইজ নট।